অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক আবেদ আলী। বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তিনি সহ 17 জন, যার মধ্যে পিএসসির 2 জন উপপরিচালক রয়েছেন। বলির পাঠা কি হচ্ছে? বলির পাঠা হচ্ছে এই যে আবেদ ড্রাইভার সাহেব। কেন হচ্ছে জানেন? এটা আপনাদের আমাদের জন্য না, এই ড্রাইভার সাহেবকে ছুঁড়ে ফেলা হয়েছে। প্রধানমন্ত্রীকেও দেখেছি আমরা এই ধরনের দুর্নীতির পক্ষে সাফাই গাইতে। এমনকি এই প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী এর আগে যে কথা বলেছেন তাতে এই লোকদেরকে, প্রশ্ন ফাঁসকারীদেরকে এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তবে বিপিএসসি যে বিজ্ঞপ্তিটা দিয়ে এটা প্রত্যাখ্যান করেছে, এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রমাণ করেছে যে এই প্রশ্ন ফাঁসের সাথে শুধুমাত্র এই কর্মকর্তা কর্মচারীরা না, প্রধানমন্ত্রী কিভাবে প্রশ্ন ফাঁসকারীদের পক্ষে দাঁড়িয়েছিলেন। এবং মতিউর বেনজিরের ফ্ল্যাট বিক্রি করার টাকাগুলো দিলেও তো আরো বেশি টাকা পাইতো। আজিজের জমি বিক্রি করে দিচ্ছে না কেন এখনো? প্রত্যেকটা ডিপার্টমেন্ট বাংলাদেশে চোর বাটপারের আখড়ায় পরিণত হচ্ছে। এই চোর বাটপারদের 100 টাকা ধরে টাকা লুট করে সরকারের পক্ষে নিয়ে দিলেও তো আপনার বন্যা দুর্গত মানুষগুলো বাঁচত। দর্শক, ঠিক যেন ছাগলকাণ্ডের অনুরূপ ঘটনা। প্রিয় দর্শক, বাংলাদেশে যখন কোটা বিরোধী আন্দোলনে উত্তাল, ঠিক সেই মুহূর্তে বিশেষ প্রশ্ন ফাঁস। প্রিয় দর্শক, এই যে কঠিন এক মুহূর্ত চলছে বাংলাদেশে, ঠিক সেই মুহূর্তে এরকম অপকর্ম করার সাহস ঠিক কাদের হতে পারে? দর্শক, এর পেছনের মূল হোতা রয়েছে কে, তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। সেই সাথে প্রিয় দর্শক, সামান্য একজন ড্রাইভার চেয়ারম্যান অর্থাৎ পিএসসির চেয়ারম্যানের সাবেক ড্রাইভার এই কাজের সাথে জড়িত। দর্শক মণ্ডলী, তারা এই সাহস এবং এর যে ক্ষমতা, এটা কোথায় পায়? দর্শক মণ্ডলী, আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই সেই বিষয়টি আপনি ক্লিয়ার হয়ে যাবেন। সেই সাথে প্রিয় দর্শক, জানতে পারবেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে, যা নিউজটির প্রথমেই কিছু অংশ বিশেষ দেখানো হয়েছে। তো দর্শক মণ্ডলী, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। গত 12 বছরে বিসিএস সহ 30টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই খবরটা আমরা প্রত্যেকে জানি। ইতিমধ্যে অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি প্রশ্ন ফাঁসের সাথে সংশ্লিষ্ট 17 জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন গাড়ি চালক। এই গাড়ি চালক এবং তার ছেলের জীবনযাপন নিয়ে গত 2 দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গাড়ি চালক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে, অর্থাৎ তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার ছেলে ছাত্রলীগের নেতা। গ্রেফতারের পর ছাত্রলীগের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে আরেকবার প্রমাণিত হলো সকল দুর্নীতিবাজ লুটপাটকারীদের অভয়ারণ্য হচ্ছে আওয়ামী লীগ। এটাই শেষ আশ্রয়স্থল। আপনি যদি দুর্নীতিবাজ হন, আপনি যদি লুটপাটকারী হন, আপনি যদি ডাকাত হন, চোর হন, তাহলে আপনাকে আওয়ামী লীগের সাথেই কানেকশন রাখতে হবে, কারণ সেটাই আসলে এই ধরনের এই চরিত্রের লোকদের আশ্রয়স্থল। এবং তাদেরকে কমিশন দিয়েই আপনাকে এই দুর্নীতি লুটপাট করে যেতে হবে। আমরা তো কখনো কখনো দেখেছি এই লুটপাটকারী দুর্নীতিবাজদের পক্ষে সরকার পর্যন্ত দাঁড়িয়ে গেছে, সরকারের মন্ত্রীরা পর্যন্ত দাঁড়িয়ে গেছে। কখনো কখনো প্রধানমন্ত্রীকেও দেখেছি আমরা এই ধরনের দুর্নীতির পক্ষে সাফাই গাইতে। এমনকি এই প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী এর আগে যে কথা বলেছেন তাতে এই লোকদেরকে, প্রশ্ন ফাঁসকারীদেরকে এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন প্রশ্ন ফাঁস হতেই পারে, এটা একটা আন্তর্জাতিক সমস্যা, সুতরাং বাংলাদেশে এটা হলে এত অবাক হবার কিছু নেই, এটা নিয়ে এত খোঁচাখুচি করবার কিছু নেই। আসবে এই জায়গাটাতে প্রধানমন্ত্রী কীভাবে এই প্রশ্ন ফাঁসকারীদের এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছিলেন, তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের পক্ষে সাফাই গিয়েছিলেন, সেই জায়গাটাতে আসবো। তার আগে একটু বিপিএসসির অবস্থানটা দেখি। বিপিএসসি প্রত্যাখ্যান করেছে এই অভিযোগ, যদিও এর মধ্যেই অপরাধ তদন্ত বিভাগ 17 জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে 2 জন উপপরিচালক আছেন বিপিএসসির, বাকিরা কর্মকর্তা কর্মচারী বিভিন্ন পর্যায়ের। তবে বিপিএসসি যে বিজ্ঞপ্তিটা দিয়ে এটা প্রত্যাখ্যান করেছে, এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রমাণ করেছে যে এই প্রশ্ন ফাঁসের সাথে শুধুমাত্র এই কর্মকর্তা কর্মচারীরা না, বিপিএসসির চেয়ারম্যানও জড়িত এবং বিপিএসসির এই ভর্তি প্রক্রিয়ার সাথে সরকারের যে কয়েকজন বিশিষ্টজন যুক্ত থাকেন, অন্যান্য যে সদস্য এবং কর্মকর্তারা যুক্ত থাকেন, তারাও জড়িত। তারা নিজেরাই তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে এটা প্রমাণ করেছেন। এই জায়গাটা আমরা একটু দেখব। তারপর প্রধানমন্ত্রীর আলোচনায় যাব, প্রধানমন্ত্রী কীভাবে প্রশ্ন ফাঁসকারীদের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং কেন আমি মনে করি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া উচিত, কেন মনে করি সেই জায়গাটাতে আসবো। প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করল বিপিএসসি। আমি পুরো বিজ্ঞপ্তিটা পড়ছি না। এখানে বলছে গত এক যুগে বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে চ্যানেল 24-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাস্তবতা হলো গত 12 বছরে বিপিএসসিতে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোনো মহল থেকে কখনোই কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ ছিল না, বিধায় এটি প্রমাণিত যে ওই সকল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এই সময় অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে কোনোরূপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই। অথচ অপরাধ তদন্ত বিভাগ নিশ্চয়ই তদন্ত করেই তারা 17 জনকে গ্রেফতার করেছে। তার মানে বিপিএসসির এই বক্তব্য সিআইডি তদন্তকে প্রত্যাখ্যান করে, কিন্তু সিআইডি নিশ্চয়ই তথ্য প্রমাণ ছাড়া 17 জনকে গ্রেফতার করেনি। এবং চ্যানেল 24 যে অনুসন্ধানী প্রতিবেদনটা প্রকাশ করেছে, তারাও যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়া
এটা প্রকাশ করেনি এবং সেই তথ্য প্রমাণের কথা তো তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। সুতরাং তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, গত শুক্রবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ওই দিন পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতকরণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে প্রতিটি বিসিএস ক্যাডার পরীক্ষায় ন্যূনতম 6 সেট প্রশ্নপত্র এবং নন ক্যাডার পরীক্ষায় ন্যূনতম 4 সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে পরীক্ষা শুরুর 30 থেকে 35 মিনিট পূর্বে লটারি করা হয়। বিসিএস ক্যাডার পরীক্ষার ক্ষেত্রে লটারির সময় দেশের প্রথিতযশা 2 জন নাগরিক, কমিশনের চেয়ারম্যান, দায়িত্বপ্রাপ্ত সদস্য ও পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থাকেন। ইতোমধ্যেই দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে 17 জনকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং তারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, দেশের যে প্রথিতযশা 2 জন নাগরিক এবং কমিশনের চেয়ারম্যান উপস্থিত থেকে এই লটারিটা করেন, বিপিএসসি তাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করলো এই 3 জনও, যদিও প্রথিতযশা এই 2 জন নাগরিক হয়তো বা এক এক পরীক্ষার সময় এক একজন, কিন্তু চেয়ারম্যান যখন যিনি থাকেন তিনি এখানে উপস্থিত থাকেন। সুতরাং যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা নিশ্চিত, কারণ সিআইডি তদন্ত করেই 17 জনকে গ্রেফতার করেছে এবং চ্যানেল 24ও যথেষ্ট তথ্য প্রমাণ সহকারে প্রতিবেদনটা প্রকাশ করেছে। সুতরাং প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে, গত 12 বছরে বিসিএস সহ 30টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই ব্যাপারটা নিশ্চিত। এখন বিষয় হচ্ছে, যেহেতু সেট নির্ধারণের সময় 2 জন প্রথিতযশা নাগরিক, অবশ্যই সরকারের গুডবুকে থাকা 2 জন সিভিল সোসাইটির, সো কল্ড সিভিল সোসাইটির সদস্য এবং কমিশনের চেয়ারম্যান, বিপিএসসির চেয়ারম্যান সেখানে উপস্থিত থাকেন, তার মানে এরাও প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। এটা আমার কথা না, এটা কিন্তু বিপিএসসি তাদের বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রমাণ করলো। তাদের এই প্রক্রিয়াটাই এমন যে প্রশ্ন ফাঁস যদি করতে হয়, যে সেটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই সেটটা যদি জানাতে হয় তাহলে কমিশনের চেয়ারম্যান, 1 ঘন্টা আগে যদি জানাতে হয় তাহলে কমিশনের চেয়ারম্যান এবং যে 2 জন সরকারের গুডবুকে থাকা প্রথিতযশা দেশের নাগরিক উপস্থিত থাকেন এই লটারির সময়, তাদের সংশ্লিষ্টতা থাকতে হবে। তার মানে বিপিএসসির চেয়ারম্যান অবশ্যই এই প্রশ্ন ফাঁসের সাথে, প্রশ্ন ফাঁসের প্রক্রিয়ার সাথে জড়িত, সেটা বিপিএসসি নিজেই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করলো। তবে আমি মনে করি যে 17 জনকে গ্রেফতার করা হয়েছে এবং কমিশনের চেয়ারম্যান সহ অন্য যারাই এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া উচিত, তাদের সসম্মানে ছেড়ে দেওয়া উচিত। কারণ প্রধানমন্ত্রী নিজেই প্রশ্ন ফাঁসের এই প্রক্রিয়াকে একরকম ইন্ডেমনিটি দিয়েছেন। তিনি কি বলেছিলেন আমরা একটু দেখি। প্রশ্ন ফাঁস আন্তর্জাতিক সমস্যা বলছেন প্রধানমন্ত্রী। প্রযুক্তির কারণে প্রশ্ন ফাঁস এখন আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের সমস্যা শুধু আমাদের দেশেই নয়, অনেক উন্নত দেশেও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। ডিজিটাল পদ্ধতির কুফল হিসেবে তা তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তার মানে এটা শুধুমাত্র আমাদের দেশের সমস্যা না, এটা আন্তর্জাতিক সমস্যা। সুতরাং এই সমস্যা থাকতেই পারে। প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন এই সমস্যা থাকতেই পারে, সুতরাং প্রশ্ন ফাঁস নিয়ে খোঁচাখুচির কিছু নেই। এটা প্রধানমন্ত্রী নিজে বলেছেন। সে সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, এই প্রশ্নপত্র ফাঁস নতুন কোনো বিষয় নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে, কখনো প্রচার হয় কখনো প্রচার হয় না, এটা নিয়ে খোঁচাখুচি করার কিছু নেই। তখন তিনি বলেছিলেন, আপনাদের তো অনেক সোর্স আছে, আপনারা সেগুলো প্রমাণ করেন, এবং এখন প্রমাণ এসছে। অথচ বিপিএসসি সেটা প্রত্যাখ্যান করছে। এসএসসি, এইচএসসি এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রশ্ন ফাঁস নতুন নয়, দায়ও মন্ত্রীর নয়। পাবলিক পরীক্ষার প্রশ্ন ফাঁস নতুন কিছু নয় মন্তব্য করে সমালোচনার মুখে থাকা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থাৎ প্রশ্ন ফাঁসের সাথে জড়িত যারা আছেন তাদেরকে এক ধরনের দায় মুক্তি তো প্রধানমন্ত্রী নিজেই দিয়েছেন। সুতরাং এখন অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কেন তদন্ত করে এই 17 জনকে গ্রেফতার করলো? এই 17 জনকে, এমনকি আরও যাদের নাম আসবে, যেমন বিপিএসসি তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করলো, কমিশনের চেয়ারম্যান এবং যে 2 জন প্রথিতযশা নাগরিক এই লটারির সময় উপস্থিত থাকেন, তারাও এই প্রক্রিয়ার সাথে জড়িত। সুতরাং এদেরকে গ্রেফতার না করে সসম্মানে তাদের ছেড়ে দেওয়া উচিত। তারা যা করে যাচ্ছেন সেগুলো করতে দেওয়া উচিত, কারণ দেশের প্রধানমন্ত্রী তাদের পাশে দাঁড়িয়েছেন। দেশের প্রধানমন্ত্রী একরকম ইন্ডেমনিটি দিয়েছেন, দায় মুক্তি দিয়েছেন, এটা বলে যে এটা একটা আন্তর্জাতিক সমস্যা, এটা যুগের পর যুগ ধরে চলে আসছে, কখনো এটা প্রচার হয় কখনো এটা প্রচার হয় না। সুতরাং যেহেতু এটা যুগের পর যুগ ধরে চলে আসছে, যেহেতু এটা সারা পৃথিবীতেই হয়, সুতরাং বাংলাদেশে এটা হতেই পারে। সুতরাং বাংলাদেশে যেহেতু হতেই পারে, এটা প্রধানমন্ত্রী বলছেন, তাহলে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে আপনি কেন গ্রেফতার করবেন? বলির পাঠা কি হচ্ছে? বলির পাঠা হচ্ছে এই যে আবেদ ড্রাইভার সাহেব। কেন হচ্ছে জানেন? এটা আপনাদের আমাদের জন্য না, এই ড্রাইভার সাহেবকে ছুঁড়ে ফেলা হয়েছে। জাস্ট শেখ হাসিনা আপনার সামনে দিয়েছে, আপনি এটাকে লুফে নেবেন, টেনে নেবেন, কেউ তাবারক হিসাবে নেবেন, কেউ তাকে ট্রোল হিসাবে নেবেন, কেউ তার রাজনৈতিক বিশ্লেষণ করবেন, কেউ তার চেয়ারম্যান ইলেকশন নিয়ে কথা হবে, কেউ তার পারিবারিক বিষয় নিয়ে কথা হবে। এক বাক্যে এই লোকটাকে নিয়েই আপনি সারাক্ষণ থাকবেন। তাদের তো সবই খারাপ কাজ। এখন বড় বড় খারাপ কাজগুলোকে ঢেকে রাখার জন্য এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজগুলোকে সামনে এনে আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে ব্যস্ত রাখার তালে রেখেছে। আর তার প্রমাণ হচ্ছে এই বর্তমান যার কথা বললাম, আবেদ ড্রাইভার। এটা আরেকটি ছাগলকাণ্ডের মতোই নিউজ।
এই নিউজগুলো দিয়ে একটা সময় দেখবেন আইন আদালত বিচারে গেলে এই আবেদরা সবাই পার পেয়ে যাবে, কারণ আবেদদেরকে যারা সৃষ্টি করেছে তারা এর চেয়ে হাজার কোটি গুণ ভয়ানক চরিত্রের মানুষ। তারা আবেদদেরকেও কোনোভাবে ফাঁসাবে না, আর তারা নিজেরাও বাঁচবে না। কালকে শুধু সারাদিন আমরা জানতে পারলাম যে আবেদ একজন ড্রাইভারের দুর্নীতির সংবাদ সারা বাংলাদেশে এসেছে। আমি এই কথাটাই সবসময় বলতে চাই, বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকার সবসময় ড্রাইভারদের, আপনার কাজের বুয়ার, এরপরে কি বলে আপনার ওই যে মালি, আপনার বাসার রক্ষক, যারা আপনার দারোয়ান, তাদের নিউজগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে জাতির সামনে আনতে। এর একটা অন্যতম একটা কেমিস্ট্রি আছে, এখানে একটা বড় সমীকরণ আছে। সেটা হচ্ছে এই সরকার মূলত তাদের নিউজগুলো এবং বড় বড় মাপের যারা দুর্নীতিবাজ তাদেরকে গোপন রাখার জন্যই এই ড্রাইভারদেরকে সামনে নিয়ে আসে। বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 17 জন। তার মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন বাংলাদেশের সরকারি কর্ম কমিশনের পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। এই সৈয়দ আবেদ আলীকে গতকালকের সারাদিন বাংলাদেশের আমরা অনলাইনে অফলাইনে যারা যেখানে আছি তারা বিভিন্নভাবে ট্রোল করেছি। তার নামাজের ছবি দেখিয়েছি, তার গাড়ির ছবি দেখিয়েছি, পোস্টারের ছবি দেখিয়েছি, শেখ হাসিনার সাথে ছবি দেখিয়েছি, যে ছবিগুলো আমি আপনাদেরকে আবারও রিপিট করছি। এই ছবি তার সন্তানের ফেসবুকের ছবি। এখানে যে চশমা পরিহিত ব্যক্তি ওই হচ্ছে আপনার আবেদ আলী এবং পাশে শেখ হাসিনা দাঁড়িয়ে আছেন। আমরা ছবি দেখিয়েছি ডিবির হারুনের সাথে, এই যে হারুন সাহেবের সাথে আমাদের আবেদ সাহেব দাঁড়িয়ে আছেন। এই ছবি আপনারা দেখেছেন। আপনারা ছবি দেখেছেন নামাজরত অবস্থার, ট্রেনের মধ্যে কোথাও তিনি হয়তো নামাজ পড়ার চেষ্টা করছেন। ছবি দেখেছেন তার কোনো একটা বিচে তিনি নামাজ আদায় করছেন। আমরা ছবি দেখেছি তার পারিবারিক, এই ছবিটাও দেখেছি। আমরা ছবি দেখেছি তার মঞ্চের ভিতরে তিনি কিভাবে অনুষ্ঠানের মধ্যে ফুল সজ্জায় সজ্জিত। এছাড়া আপনারা নিশ্চয়ই দেখেছেন যে তিনি বিভিন্নভাবে গতকালকে থেকে তার আরও অনেক ছবি প্রকাশিত হয়েছে, যেই ছবিগুলো আমরা গতকালকে সারাদিনই ফেসবুকে দেখেছি। আজকে আমার একটা প্রশ্ন, বাংলাদেশের এই আবেদের ছবিটাই আপনারা সারাদিন দেখলেন, গতকালকে কি এই আবেদ ছাড়া আপনারা কোনো এর যে মূল রাঘব বোয়াল তাদের কোনো পত্রপত্রিকায় নিউজ ছবি দেখেছেন? দেখেননি। তাহলে এই হঠাৎ করে আবেদ সহ 17 জন যে অ্যারেস্ট হলো এর কারণ কি, এবং এই আবেদ ইস্যুটা আবার মাঠে ময়দানে নিয়ে এসেছে কে? একটু যদি চিন্তা করে দেখেন, আমিও এই আবেদ সাহেবের দুর্নীতির জন্য অবশ্যই ব্যথিত, মর্মাহত। বাংলাদেশের একজন ড্রাইভার কিভাবে এই পর্যায়ে আসে, যদিও তিনি অনেকদিন আগে ড্রাইভার ছিলেন, তার এখন বিভিন্ন ধরনের বক্তব্য নতুন করে তিনি দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তিনি ড্রাইভারের সূত্র ধরেই আজকের এই পর্যায়ে এসেছেন। এবং তার সাথে বাংলাদেশের সকলের সাথে পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় তার ছবি আছে, সম্পর্ক আছে, যেগুলো আপনারা বাংলাদেশের ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পেয়েছেন। সমগ্র পত্রপত্রিকায় কেন তাকে প্রচার করা হলো এবং এই আবেদকে কি উদ্দেশ্যে, যে যেমন এটাও একটা আবেদের সাথে রাষ্ট্রের বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে ছবি, আবেদের সাথে পুলিশের সাথে তার ছবি, এরপরে আপনার তার বাড়ি, তার ছাত্রলীগের আপনার সভাপতির সাথে তার ছবি, এই যে সাদ্দামের সাথে তার ছবি, তো এক বাক্যে তার সন্তানের ছবি আর কি, তার সন্তানের ছবি। তো এই আবেদ সাহেব বাংলাদেশের শেখ হাসিনা থেকে শুরু করে প্রত্যেকের সাথে তার ছবি। কিন্তু কালকে শুধু সারাদিন আমরা জানতে পারলাম যে আবেদ একজন ড্রাইভারের দুর্নীতির সংবাদ সারা বাংলাদেশে এসেছে। আমি এই কথাটাই সবসময় বলতে চাই, বাংলাদেশের বর্তমান ফ্যাসিবাদী সরকার সবসময় ড্রাইভারদের, আপনার কাজের বুয়ার, এরপরে কি বলে আপনার ওই যে মালি, আপনার বাসার রক্ষক, যারা আপনার দারোয়ান, তাদের নিউজগুলো স্বাচ্ছন্দ্য বোধ করে জাতির সামনে আনতে। এর একটা অন্যতম একটা কেমিস্ট্রি আছে, এখানে একটা বড় সমীকরণ আছে। সেটা হচ্ছে এই সরকার মূলত তাদের নিউজগুলো এবং বড় বড় মাপের যারা দুর্নীতিবাজ তাদেরকে গোপন রাখার জন্যই এই ড্রাইভারদেরকে সামনে নিয়ে আসে, এই মালিদেরকে সামনে নিয়ে আসে, এই কর্মচারীদেরকে সামনে নিয়ে আসে, যাতে করে আপনি এই কর্মচারীর মধ্যে ডুব দিয়ে থাকেন, মালির ভিতরে ডুব দিয়ে থাকেন, আবেদ ড্রাইভারের দিকে মুখ দিয়ে থাকেন, এবং এটা যে একটা পরিকল্পিত অধ্যায় তারা রচিত করে সেটা আর বুঝতে বাকি থাকে না। দেখেন এই আবেদ ড্রাইভারের এই নিউজটা বাংলাদেশে কিন্তু বিএনপি জামাত ফাঁস করে নাই, কিংবা বিরোধী মতের মানুষরা প্রথমেই তাকে ট্রোল করা শুরু করে নাই। এই ট্রোলটা শুরু হয়েছে কিন্তু আওয়ামী লীগের পেজ থেকে, আওয়ামী লীগরাই এবং আওয়ামী লীগের ঘরানার লোকেরাই শুরু করেছে। তাহলে আবেদ তো সেই পিএসসি ড্রাইভার ছিল, তাহলে হঠাৎ করে ড্রাইভারের চিত্রটা জাতির সামনে নিয়ে আসার কারণটা কি? কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে ওদের মাফিয়াদের মূল যারা ঘাতক, মূল যারা মানে কি বলে এটাকে আজকের দুর্নীতিবাজ, মূল যারা বাংলাদেশের অর্থ সম্পদ লোপাট করছে, চাকরি বাকরিতে দুর্নীতি করছে, তাদেরকে মানে বাঁচিয়ে দেওয়ার জন্য, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এই আবেদদেরকে সামনে এনে আপনার বাংলাদেশের সমসাময়িক যে ইস্যু আছে সেই ইস্যুগুলোকেও আপনার মানে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য, যাতে করে এই ইস্যু আর আপনার সামনে না থাকে। যেমন আপনি দেখেন যে কোটা বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে, এখন এই কোটা বিরোধী আন্দোলনের আজকের যে জটিলতা, আজকের যে গভীর নিউজ, আজকের যে ভাবগাম্ভীর্যপূর্ণ কোটা বিরোধী নিউজ থাকার কথা, সেই নিউজগুলোর পরিবর্তে আপনার ডেস্কে এখন বিরাজ করছে এই আবেদের নিউজ। এটা আরেকটি ছাগলকাণ্ডের মতোই নিউজ।
এই নিউজগুলো দিয়ে একটা সময় দেখবেন আইন আদালত বিচারে গেলে এই আবেদরা সবাই পার পেয়ে যাবে, কারণ আবেদদেরকে যারা সৃষ্টি করেছে তারা এর চেয়ে হাজার কোটি গুণ ভয়ানক চরিত্রের মানুষ। তারা আবেদদেরকেও কোনোভাবে ফাঁসাবে না, আর তারা নিজেরাও বাঁচবে না। এর একটা প্রমাণ আপনাদেরকে দেখাই, যে বাংলাদেশের ইতিমধ্যেই দেখেন তারা দাবি করেছে যে এই মানে কি বলে পরীক্ষার পদ্ধতিতে কোনো ভুল নেই। যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সরকারি কর্ম কমিশন থেকে এটা বলা হয়েছে 7 জুলাই 2024 তারিখে বেসরকারি টেলিভিশন চ্যানেল 24-এ সন্ধ্যা 6টা প্রচারিত প্রতিবেদন বিষয়ে বিপিএসসির বক্তব্য। এই যে দেখেন, এর যে কিছু হবে না, এর কারণ এই যে রাঘব বোয়ালরা বিভিন্ন জায়গায় আটকা যাবে, এই যে নিউজটা এখানে তারা স্পষ্ট করে বলেছেন যে আমরা দেখতে পেরেছি চ্যানেল 24-এ এই ধরনের একটি নিউজ এসেছে এবং আমরা এই নিউজ থেকে জানতে পারলাম যে এটার সাথে আমাদেরকে মানে বিভিন্নভাবে জর্জরিত করা হচ্ছে। মূলত আমাদের পরীক্ষা পদ্ধতি এভাবে নয়, আমাদের পরীক্ষা পদ্ধতি এভাবে হচ্ছে, আমাদের এখানে কোনো দুর্নীতি হওয়ার সুযোগ নেই। একটা মোবাইলে যে স্ক্রিনশট গিয়েছে বা প্রশ্নপত্র গিয়েছে এটা কোনোভাবেই সত্য নয়, কারণ তারা নাকি মোবাইল অনেকগুলো সেটের মাধ্যমে পরীক্ষা নেয়। ওই পরীক্ষা থেকে একটা সেটকে তাও সিদ্ধান্ত নেয় পরীক্ষার আধা ঘন্টা আগে লটারির মাধ্যমে, যেই লটারিতে যেই সেট উঠবে ওই সেটের উপরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তা হয় পরীক্ষার আধা ঘন্টা আগে। এটাই হচ্ছে ওই চিঠির মূল তাৎপর্য। তারপরেও যদি পরীক্ষার পরবর্তীতেও কেউ কিছু অভিযোগ করেন সেটা তারা খতিয়ে দেখবে বলে মনে করেন। তো এখান থেকেই প্রমাণ হয়েছে যে আবেদ আর কোনো ইস্যু থাকবে না। এখান থেকেই প্রমাণ হয়েছে যে এই জায়গায় বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য এই প্রশ্নপত্র যারা ঠিক করছেন, যারা এই লাইনে কাজ করছেন, তারা কেউ আর এখন কথা বলবে না। এই সরকারি কর্ম কমিশন তারা এ ব্যাপারে একেবারেই চুপ হয়ে যাবে এবং এরা এ ব্যাপারে আর কোনো উদ্যোগ নিবে না, কিংবা আপনি এ ব্যাপারে কোনো বিচারও আর পাবেন না, বা এ ব্যাপারে তদন্তই হবে না। কিন্তু মাঝখানে বলির পাঠা কি হচ্ছে? বলির পাঠা হচ্ছে এই যে আবেদ ড্রাইভার সাহেব। কেন হচ্ছে জানেন? এটা আপনাদের আমাদের জন্য না, এই ড্রাইভার সাহেবকে ছুঁড়ে ফেলা হয়েছে। জাস্ট শেখ হাসিনা আপনার সামনে দিয়েছে, আপনি এটাকে লুফে নিবেন, টেনে নিবেন, কেউ তাবারক হিসেবে নিবেন, কেউ তাকে ট্রোল হিসেবে নিবেন, কেউ তার রাজনৈতিক বিশ্লেষণ করবেন, কেউ তার চেয়ারম্যান ইলেকশন নিয়ে কথা হবে, কেউ তার পারিবারিক বিষয় নিয়ে কথা হবে। এক বাক্যে এই লোকটাকে নিয়েই আপনি সারাক্ষণ থাকবেন। যদিও লোকটা দুর্নীতিবাজ, যদিও লোকটা আওয়ামী লীগ, তার সন্তান বিভিন্ন ছাত্রলীগের সদস্য মানে নেতা, সব ঠিক আছে, কিন্তু এদেরকে আওয়ামী লীগ ছেড়েছে কেন? আওয়ামী লীগ এখন যেটা করে মন্দের ভালো কাজটা করার চেষ্টা করতেছে। তার মানে তাদের তো সবই খারাপ কাজ, এখন বড় বড় খারাপ কাজগুলোকে ঢেকে রাখার জন্য এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র খারাপ কাজগুলোকে সামনে এনে আপনাদেরকে আমাদেরকে সবাইকে ব্যস্ত রাখার তালে রেখেছে। আর তার প্রমাণ হচ্ছে এই বর্তমান যার কথা বললাম আবেদ ড্রাইভার। লোকজন বিদেশে পালিয়ে যাচ্ছে। আমাদের এই অবৈধ দখলদার সরকার দিল্লিতে গিয়ে অন্যায্য অনেকগুলো চুক্তি করে আসলেন। চুক্তি করে আসার পরে আবার অনুমতি নিয়ে আসছেন যেন আজকে উনি আবার 4 দিনের জন্য বেইজিং যেতে পারেন। তিনি আজকে আবার বেইজিংয়ে রওনা হয়েছেন অনুমতি সাপেক্ষে। তো এই সোনার বাংলায় এত খবর, কিন্তু যে খবরটা গত 2 মাসে এদেশের কোটি কোটি মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে সেই খবরটা খবরে নাই। সেটা হচ্ছে আমাদের বন্যা, যেটার কারণে আমাদের সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রত্যেক দিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাকে নিয়ে কোনো আলোচনা নাই আমাদের গণমাধ্যমে। খুবই দেখবেন ছোট একটা নিউজ, মনে হচ্ছে যে এরা তো আসলে চরে থাকে, লোল্যান্ডে থাকে, গরিব মানুষ, গায়ে কাপড় চোপড় নাই, ও বাঁচলেই বা কী আর মরলেই বা কী, এই জন্য সে খবর নাই। খবরের যে একটা রাজনীতি আছে, যে আসলে কোনটা খবর এবং কোনটা খবর না, সেটা দেশবাসীর বোঝার একটা ব্যাপার আছে। যারা দেশের জন্য লড়াই করবেন, স্বাধীনতা, গণতন্ত্র, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের জন্য লড়াই করবেন, তাদেরকে বুঝতে হবে যে কোনটা খবর এবং কোনটা খবর না। আমরা রাজনৈতিক দল এবং রাজনৈতিক কর্মী হিসাবে মনে করছি যে দেশের এই কোটি কোটি উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জনগোষ্ঠী যারা প্রত্যেক বছর কয়েক দফায় বন্যার শিকার হচ্ছেন, তাদের ধন সম্পদ, বাড়ি, পশু পাখি যা আছে, ক্ষেত খামার সব ডুবে যাচ্ছে এবং কোনো কর্মসংস্থান নাই, তাদের হয়ে আমাদের কথা বলা দরকার। প্রথমত হচ্ছে যে বন্যা কেন হচ্ছে। বন্যা আমাদের এই জমিনের কিছু ফিতরাত আছে, পৃথিবীর সব জমিনের কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলা যেভাবে তৈরি করেছেন। যেমন ধরেন মধ্যপ্রাচ্যে মরুভূমি আছে, আপনি দেখবেন অনেক অঞ্চলে, ইরানে যান আপনি দেখবেন প্রচুর পাহাড়, আপনি দক্ষিণ আমেরিকা যান অ্যামাজনের জঙ্গল, প্রচুর রেইন ফরেস্ট আছে। তো আমাদের এই ভূমির বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রচুর গাছপালা আছে, এখানে গরম, শীত, ঠান্ডা, খরা, বর্ষা সব কিছুর একটা ভারসাম্য আছে। তো শত শত বছর ধরেই এই এলাকাতে বন্যা হয়েছে, কিন্তু সাধারণত মানুষ ক্ষতিগ্রস্ত হয় এমন বন্যা খুব কম হইতো। ধরেন সেই 70 সালের বন্যা, আমরা 88-89 সালের বন্যা দেখেছি, 98 সালের বন্যা দেখেছি, এরকম বড় বড় বন্যা যেগুলো হচ্ছে পুরো দেশবাসীকে ভোগান্তি দেয়, এরকম বন্যা হইতো। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি প্রত্যেক বছরই কয়েক দফায় বন্যা হচ্ছে, মানে ঝড় জলোচ্ছ্বাস হচ্ছে, যেটা আমাদের দেশের মানুষদেরকে, যারা নদী অঞ্চলের মানুষ, যারা সমুদ্রের পাড়ে থাকেন, প্রত্যেককে প্রচণ্ড ভোগান্তি দিচ্ছে। তাহলে এইটা কেন হচ্ছে সেটা বোঝা দরকার, যে এটাকে আমাদের স্বাভাবিক বন্যার থেকে ভিন্ন কোনো বাস্তবতা কিনা। প্রথমত যেটা বলা হচ্ছে যে দেখবেন যে গল্পটা সবচেয়ে বেশি বলে যে উজান থেকে আসা বৃষ্টির পানি, ভারতের নাম বলে না, ভাসুরের নাম দেখবেন কোনো গণমাধ্যম বলে না। উজান থেকে পানিটা কোত্থেকে আসে? উজানে কি দেবদৈত্য আছে ওরা পানি ছেড়ে দেয়? ওখানে কি তাবিজ দিতে হবে? ওখানে কে আছে যে পানি ছেড়ে দেয়? উজান থেকে 2 ভাবে পানি আসে। উজানের দেশ মানে কোনটা? ভারত। উজান শব্দের মানে বাংলাদেশিদেরকে বুঝতে হবে, উজান মানে হচ্ছে ভারত, আমরা ভাটির দেশ।
তো উজান থেকে দুইভাবে পানি আসে, উজান থেকে পানি আসে, একটা হচ্ছে বৃষ্টির পানি আসে। পৃথিবীতে সবচেয়ে বেশি বৃষ্টিপ্রবণ অঞ্চল হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী ভারতের যে রাজ্য আছে মেঘালয়, এই মেঘালয়ের শিলং চেরাপুঞ্জি হচ্ছে পৃথিবীতে গড়পট্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয় হচ্ছে ওইখানে। উজানের দ্বিতীয় সোর্সের পানি হচ্ছে ভারতের বাঁধ, তিস্তা নদীতে বাঁধ সিকিমে, গঙ্গার উপরে ফারাক্কাতে বাঁধ পদ্মা নদীর উপরে, চায়না ব্রহ্মপুত্রের উপরে বাঁধ। আমাদের এই 54টা অভিন্ন নদীতে ভারতের শত শত মূল বাঁধ, শাখা বাঁধ, এই বাঁধগুলো হচ্ছে মূল কারণ বন্যার। যেই বাঁধের পানি আটকে রাখা হয়, এখন যেহেতু পানির পরিমাণ বেড়ে গেছে বৃষ্টির কারণে, বন্যার কারণে, ওই অঞ্চলে আপনারা দেখেছেন যে ফারাক্কার 44টা গেট খুলে দেওয়া হয়েছে, তিস্তার সকল গেট খুলে দেওয়া হয়েছে। তাহলে বন্যার উজানের পানির মূল সোর্স হচ্ছে ভারতের যে 54টা নদীতে, আমাদের আন্তর্জাতিক নদীতে অন্যায্যভাবে বাঁধ তৈরি করা এবং সেই বাঁধগুলোর দরজা যখন আমার পানি দরকার নাই সেই সময় খুলে দেয়া। এই দুইটা হচ্ছে আমাদের উজান থেকে পানি আসার এবং বন্যা হওয়ার মূল কারণ। এবং উপরের দিকে দেখেন টিপাই মুখে বাঁধ আছে, বাঁধটার ড্যামটা এখনও পুরোপুরি কনস্ট্রাকশন হয় নাই আমাদের অরুণাচল আসাম অঞ্চলের মাঝে। এখান থেকে প্রচুর পানি আসতেছে, যেটা ঢুকতেছে হচ্ছে আপনার সুরমা কুশিয়ারাতে। মেঘালয়ের সাথে, মেঘালয়ের পাহাড়ের সাথে সুনামগঞ্জের বর্ডার আছে, যেই মানে চেরাপুঞ্জির বৃষ্টিটা এসে ঢুকতেছে সুরমা আপনার এবং কুশিয়ারা দিয়ে, এই জন্য বারবার এই অঞ্চলগুলোতে বারবার পানি দিয়ে তলিয়ে যাচ্ছে এবং এটা বেশি হচ্ছে 2022 সালের পর থেকে। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের এই নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকের নিউজটি ছিল এটুকুই। ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।